তো গাইস, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে দ্য মুন থিভস। সিনেমাটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে এবং আমরা এই পর্যন্ত কিন্তু শুধুমাত্র ব্যাংক রবারি বা ব্যাংক লুটের সিনেমা দেখেছি, কিন্তু আজকে আমরা দেখবো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি দামি যে অ্যান্টিক ঘড়ি রয়েছে সেই ঘড়ি লুটের সম্পর্কে। এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের গোপন যে কিছু তোমার ওই যে মাফিয়া রয়েছে, তাদের যে কিছু গোপন শখ রয়েছে, বা মনে করো আরেক মাফিয়ার উপর যে একটা পার্ট দেখাবে, কি দিয়ে তারা পার্ট দেখায়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় ভিনসেন্টকে, যে একজন ঘড়ির এক্সপার্ট, আর সে বিদেশ থেকে অ্যান্টিক ঘড়ির পার্টস আমদানি করে আর সেগুলোকে হংকং এ এনে অ্যাসেম্বল করে, আর তারপর সেই ঘড়িগুলোকে অনেক দামে বিক্রি করে। আর এই পুরোনো অ্যান্টিক ঘড়িগুলোকে মডিফাই করতে তার ধারের কাছেও কেউ নেই। এবং ও যখন ইনস্টাগ্রামে বা ফেসবুকে পোস্ট করে যে এটা অত আগের ঘড়ি, অমুক ঘড়ি, তখন দেখা যায় হংকং এর কিছু বড় লোকরা এত কিছু না দেখে বা চিন্তাও না করে শুধুমাত্র তাদের শখ পূরণের জন্য ওই মনে করে পুরোনো ঘড়িগুলো ক্রয় করে। আর এভাবেও ভিনসেন্ট বড় লোকদের শখ পূরণ করে টাকাও কামাই করে। তবে ওর বাবা এই কাজগুলো পছন্দ করতো না। এর কারণটা হচ্ছে এটা টোটাল 2 নম্বরই। ভিনসেন্ট মূলত কি করতো, ইউএস আমেরিকা থেকে ওই অ্যান্টিক ঘড়ির যে বডি, পুরোনো ঘড়ি, সেই নষ্ট ঘড়িগুলো কিনে ভেতরে 2 নম্বর পার্টস ঢুকিয়ে তারপর হচ্ছে বিক্রি করতো। এখন ভালো একটা ঘড়ি বিশেষজ্ঞ যদি ধরে, ওকে তো ধরে ধোলাই দেবে। তবে কামাই অনেক ভালো ছিল বলে ভিনসেন্ট এই কাজটা বাদ দিতে চায় না এবং তার স্বপ্ন ছিল একটাই, সেটা হচ্ছে মুন ওয়াচ। আর মুন ওয়াচটাকে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। 1969 সালে যখন প্রথমবার নীল আর্মস্ট্রংরা মহাকাশে গিয়েছিল, তখন সে একটা ওমেগার ঘড়ি পড়েছিল এবং ওইটাই ছিল হচ্ছে পৃথিবীর একমাত্র ঘড়ি যেটা চাঁদে গিয়েছিল। আর ওই ঘড়ির বিস্তারিত ইতিহাস সিনেমার প্রয়োজনে একটু পরে বলা হবে, তো এখন আমরা না রিপিট করলাম। তো যাই হোক, ভিনসেন্টের বাবার দোকানে বিক্রয়ের জন্য ওই মুন ওয়াচ বা চাঁদে যে ঘড়িটা গিয়েছিল সেটার অনেক রেপ্লিকা এডিশন ছিল, কিন্তু ওর ওগুলোর প্রতি কোনো আকর্ষণ ছিল না। ওর আকর্ষণ ছিল ওর অরিজিনাল ঘড়িটা লাগবে যেটা সত্যি চাঁদে গিয়েছিল। কিন্তু চাঁদ থেকে আসার পরে গত 55 বছর ধরে ওই ঘড়িটা গায়েব। তো এরই মাঝে আঙ্কেল নামের একটা গ্যাংস্টার ভিনসেন্টকে কল করে এবং দেখা করতে বলে, কিন্তু এরপরে আঙ্কেলকে যখন দেখানো হয় আমরা দেখতে পাই সে মূলত 25 বছর বয়সে একটা যুবক, যার বাবার নাম ছিল আঙ্কেল, এবং তার বাবা মারা যাওয়ার পরে সেই নামটা ধারণ করেছে, কারণ ক্রাইম দুনিয়ায় বা আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায় তার বাবার নামের অনেক সম্মান ছিল আর সেই নামটাই সে রাখতে চায়। তো যাই হোক, এই আঙ্কেল আবার কি করে, সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড দুনিয়াতে যেসব মাফিয়ারা রয়েছে পুরো দুনিয়ার, তাদের মধ্যে আবার একটা পাল্লাপাল্লি রয়েছে যে কে কত ইউনিক জিনিস বা অরিজিনাল অ্যান্টিক জিনিস ইউজ করে, কারণ তাদের হচ্ছে 2 নম্বরই টাকা। আর তাদের জিনিস তো মনে করো বাইরের সমাজে দেখানোর দরকারও পড়ে না, তাদের সমাজে দেখালেই হয়। তো তার কাজ হচ্ছে শুধুমাত্র মাফিয়াদের কাছে এইসব দামি ঘড়ি বিক্রি করা, যাদের এইসবে আগ্রহ। এবং তোমাকে সিনেমা বোঝানোর জন্য আমি আরেকটা ব্যাপার বলি, ফ্যাক্ট বলি একটা। ধরো ফেরারি গাড়িটা যখন বের হয়েছে তখন সেটার দাম ছিল হচ্ছে 12 কোটি টাকা। 100 বছর পরে ওই গাড়িটা যদি থাকে, ওই গাড়িটার দাম হয়ে যাবে 2000 কোটি টাকা। মানে কিছু কিছু অ্যান্টিক জিনিস আছে যেগুলো যত সময় যায় তত দাম বাড়ে, এরকম একটা ব্যাপার। আর তুমি যদি গুগলে সার্চ দাও যে মোস্ট এক্সপেন্সিভ ফেরারি, ইভেন কথা রয়েছে যে মেসিও হয়তো ওই ফেরারিটা কিনেছে প্রায় কত ডলার দিয়ে, আমি বলি 1962 সালের ফেরারি 250 জিটিও, ওটা বিক্রি হয়েছিল $70 মিলিয়ন, তার মানে প্রায় 750 কোটি টাকাতে। তো এই ঘড়ির মার্কেটটাও মনে করো এরকম। আর আমি এডিটরকে রিকোয়েস্ট করবো যদি পসিবল হয় আমি যে গাড়ির কথা বলেছি বা যে অ্যান্টিক বিষয়ের কথা বলেছি ওগুলো দেখানোর জন্য। তো যাই হোক, এই আঙ্কেল কিন্তু ভিনসেন্টের এই ট্যালেন্টটা সম্পর্কে জানতো, যে শালা 2 নম্বরই করে যে কোনো ঘড়ি বানাতে পারে, যে কোনো অরিজিনাল ঘড়ির বডি পেলে সেটার মধ্যে 2 নম্বর পার্টস ভরে একবার অরিজিনাল মতো বানাতে পারে। তো আঙ্কেল তখন ভিনসেন্টকে বলে যে পিকাসোর মৃত্যুর পরে তার 3টা ঘড়ি ইউরোপে ছিল, কিন্তু সেটা পরে জাপানে এসেছিল এবং ওই ঘড়ি 3টা বর্তমানে জাপানিজ একটা কোম্পানি অধিগ্রহণ করেছে এবং সেটা নিলাম হবে। আর ওটার দাম কল্পনা করাও কঠিন, নিলামে যে কত দাম উঠবে তার কোনো গ্যারান্টি নেই। তো আঙ্কেল চায় ওরা হংকং থেকে জাপানে গিয়ে সেই ঘড়িগুলো যাচাই বাছাই করে ওগুলোর মুভমেন্ট আবার শুরু করে। তো ভিনসেন্ট এই কথাটা বুঝতে পারে না, সে বলে ঘড়ি যাচাই করার কি দরকার, কারণ ওইখানে তো আরো বড় বড় এক্সপার্ট রয়েছে, কিন্তু আপনি যদি চান ওই ঘড়ির ছবি দিলে আমি ওটার রেপ্লিকা এখানেই বানাতে পারবো হংকং এ। বাট আঙ্কেল বলে, আরে শোনো, তুমি তো অ্যান্টিক ঘড়ি রিপেয়ার করে সেগুলোকে নতুন করে চালু করতে এক্সপার্ট, তো আমরা কি করব, তো আমরাও পিকাসোর কিছু ঘড়ি 2 নম্বরই করে ব্ল্যাক মার্কেটে সেল করব। কিন্তু ভিনসেন্ট তো ভয় পেয়ে যায়, কারণ ও তো নর্মাল মানুষদের কাছে সেল করে, কিন্তু মাফিয়াদের কাছে সেল করলে তো ধরা খেলে তোর জীবন শেষ। কিন্তু তখনই দেখা যায় এখানে ভিনসেন্টের একজন কাস্টমার, যার কাছে ও একটা ঘড়ি অলরেডি বেশি দামে বিক্রি করেছে, সেই চলে আসে। আর এখানে ভিনসেন্ট ফার্স্টবারের মতো জানতে পারে যে রিয়েল লাইফে তাকে সিধা সাদা দেখা গেল সে আসলে একটা বড় ধরনের গ্যাংস্টার। তো সেই ঘড়ি নিয়ে এসেছে মূলত আঙ্কেলের কাছে যে আমি একটা ঘড়ি কিনেছি, এটা আসল না নকল একটু দেখতো। তো ওই গ্যাংস্টার আবার যখন ভিনসেন্টকে এখানে দেখে সে তো অবাক হয়ে যায়, আরে তুমি এখানে। আর আঙ্কেল তখন ভিনসেন্টের দিকে তাকায় এবং বলে, কি বলবো হ্যাঁ। তবে আঙ্কেল এখানে মিথ্যা কথা বলে ওই গ্যাংস্টারকে যে না, এই ঘড়িটা পুরো ঠিকঠাক রয়েছে, এবং ভিনসেন্টের জীবন ওই গ্যাংস্টারের কাছ থেকে বাঁচিয়ে নেয়, মানে এখানে ভিনসেন্টকে আটকিয়ে দিল। আর এরপর আমরা দেখতে পাই হোমি নামের একটা ছেলেকে, যার মায়ের চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, খুব শীঘ্র অপারেশন না করলে তার মা অন্ধ হয়ে যাবে। কিন্তু হোমিরা গরিব, তাদের কাছে অত টাকা ছিল না, আর তার মায়ের একটা উলের সুতোর দোকান রয়েছে। আর এককালে হোমির মা চোর ছিল এবং সে যে কোনো লোকার খোলার এক্সপার্ট ছিল, এবং সে তার সকল কৌশল তার বড় ছেলে মানে হোমির বড় ভাইকে শিখিয়েছিল। কিন্তু কোন এক ডাকাতি করার সময় সে মারা যায়, আর এটা খুব বেশি দিনে হয়নি, গত 3-4 মাস আগের কথা। আর তাই সেই মৃত্যুর শোক এখনো রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি আঙ্কেল ভিনসেন্টকে আবারও ডেকে আনে এবং একটা ঘড়ির পরীক্ষা করতে বলে। তো ভিনসেন্ট তখন আঙ্কেল
আঙ্কেলকে বলে এই ঘড়ির বডি আসল কিন্তু ভেতরে পার্টস সব ডুপ্লিকেট। আর তারপর আঙ্কেল করে কি যে তাকে ডুপ্লিকেট ঘড়ি দিয়েছে তাকে মেরে ফেলে। আর তারপর আঙ্কেল করে কি ভিনসেন্টের সাথে শন নামের একজনকে পরিচয় করিয়ে দেয়। আর শন হচ্ছে একটা গ্যাংস্টার। তো আঙ্কেল এখানে বলে আমরা একটা ডাকাতির প্ল্যান করছি, আর সেটা হবে হচ্ছে তোরা জাপানে গিয়ে ওই অরিজিনাল যে ঘড়িগুলো আছে পিকাসোর সেগুলো চুরি করবি। তো এখানে পিকাসোর অরিজিনাল ঘড়িটা কি এবং এত দাম কেন আমি তোমাদের বোঝাই। তো তোমরা অবশ্যই হয়তো স্পেনের নাম করা পেইন্টার পাবলো পিকাসোর নাম শুনে থাকবে, যার আর্ট কোটি কোটি ডলারের বিক্রি হতো। তো সেই পিকাসো যে ঘড়িগুলো ইউজ করতো, মানে ওই সময় যে অ্যান্টিক ঘড়িগুলো ইউজ করতো, সেই ঘড়িগুলো মূলত নিলামে উঠবে আর নামে নামে সেই ঘড়িগুলো বড় লোকরা আর কি কিনবে। কিন্তু ওরা ওটা চুরি করতে চায়। তো ওটা চুরি করতে গেলে তাদের আরো বেশি লোক লাগবে। একটা লাগবে হচ্ছে ওই লক খোলার জন্য, যেটা হচ্ছে হোমির মা। আর মারিও নামের একজন ব্যক্তির দরকার যে হচ্ছে মাটি খুঁড়ে বা দেয়াল ভেঙে যে কোনো জায়গা দিয়ে রাস্তা তৈরি করতে এক্সপার্ট ছিল। আর সে ওই যখন অফার জানতে পারে ডাকাত দলে সামিল হয়ে যায়, মানে গ্যাংয়ে সামিল হয়। কিন্তু হোমির মাকে যখন অফার দেওয়া হয় সে তো রাজি হয়ই না, উল্টো চাপড়িয়ে পাঠিয়ে দেয়। কারণ একবার ওদের সাথে কাজ করতে গিয়ে তার স্বামী হারিয়েছে, তার ছেলে হারিয়েছে। আর এই দৃশ্য হোমি দেখতে পায়। আর হোমির মায়ের অপারেশনের জন্য অনেকগুলো টাকার দরকার। তো এই জন্য সে শনের কাছে যায় এবং বলে প্লিজ আমাকে নিন, আমিও আমার মায়ের মতো এক্সপার্ট। আবার শনের কাছেও আর কোনো উপায় নেই, আর এ কারণে সে হোমিকে নিয়ে নেয়। কিন্তু হোমির পরীক্ষা নিতে সে হোমিকে একটা লকার বা একটা সেফের তালা খুলতে বলে এবং হোমি এখানে সহজভাবে এটা খুলে ফেলে। আর তারপর আঙ্কেল ওদের সবাইকে ডাকাতির প্ল্যানটা বলে যে ওরা হংকং থেকে জাপানে গিয়ে নিলামে হতে যাওয়া পিকাসোর ঘড়িগুলো চুরি করবে। আর তারপর ওগুলো আমি আন্ডারওয়ার্ল্ডে মাফিয়াদের কাছে বিক্রি করে দেবো মিলিয়ন মিলিয়ন ডলারে। এবং ওই অকশনটি জাপানের শার্ক নামের একটা কোম্পানি আয়োজন করেছে এবং ঘড়িগুলো বর্তমানে তাদের কাছে রয়েছে। আর শার্কের শোরুমের বেসমেন্টে একটা ভিআইপি রুম রয়েছে এবং সেখানে একটা লকার বা সিন্ধুক রয়েছে, যেখানে প্রায় 50 থেকে 100 বছরের পুরনো ঘড়িও রয়েছে। কিন্তু ওটা অটোমেটিক কোনো লকার নয়, যার জন্য ওটা হ্যাক করা সম্ভব নয়। ওটা পুরোপুরি মেকানিক্যাল, যার জন্য ওটা খোলা খুবই টাফ। তো ওখানে ভিনসেন্টকে কেন নেওয়া হয়েছে? আমাদের ভিনসেন্টকে নেওয়া হয়েছে হচ্ছে ওই ঘড়িগুলোকে পরীক্ষা করার জন্য, যে ওগুলোর মুভমেন্ট ঠিক আছে কিনা, চালু আছে কিনা, চুরি করে কোনো লাভ আছে কিনা, নাকি কপি। তো ভিনসেন্ট ভয়ে ভয়ে বলে যে হ্যাঁ আমি যাবো, কারণ একটু আগেই তো ভিনসেন্টের জীবন বাঁচিয়েছে আঙ্কেল। আর তারপর আঙ্কেল ওদেরকে আবারও বলে চারজনকে শুধুমাত্র পিকাসোর ঘড়িগুলো চুরি করবে, অন্য কোনো ঘড়িতে হাতও কিন্তু লাগাবে না। তো এখানে আঙ্কেল বলে শার্কের শোরুমের কাছে সে একটা দোকান ভাড়া করেছে, আর ওখান থেকে মারিওর কাজ হলো সুয়েজ টানেল দিয়ে, মানে যেখান দিয়ে ড্রেনেজ টানেল, ওখান দিয়ে শোরুমে যাওয়ার রাস্তা বানানো। আর আঙ্কেল এরপর ওদেরকে নতুন ফোন দেয় এবং তার মধ্যে থাকা জিপিএস এর মাধ্যমে ওদেরকে ট্র্যাক করবে বলে জানায়। আর নেক্সট ফ্লাইটেই তারা জাপানে পৌঁছায় এবং একটা দোকানে তাদের থাকার বন্দোবস্ত করা হয়। তো শন তখন হোমিকে বলে 10 মিনিটের মধ্যে তার লকার খুলতে হবে। আর শনের যেহেতু আগের ডাকাতি ফেল হয়েছিল কারণ সে ডিপ্রেশনে রয়েছে, আর সেই ডাকাতিতেই মূলত হোমির বড় ভাই মারা গিয়েছিল। তো মারিও তখন বলে এবার তো দুজন মেম্বারই নতুন, আরো তো রিস্ক বেড়ে গেল, মানে এখানে হোমি আর হচ্ছে ভিনসেন্ট তো নিউ, ওরা দুজন আর পূর্বের ডাকাতিতেও ছিল। তো ভিনসেন্ট তখন শনকে বলে আমার তো ওই ঘড়িগুলো পরীক্ষা করতে সময় লাগবে 20 মিনিটের মতো, তো ডাকাতি করার সময় তো ওগুলো আমি পরীক্ষা করতে পারবো না। তো ডাকাতি করার আগে যদি ঘড়িগুলোকে পরীক্ষা করার সুযোগ পাই এক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে, কোনো রিস্কও থাকবে না। কিন্তু শোরুমের বেসমেন্টের লকারে যে ঘড়িগুলো রয়েছে ওগুলো ওরা কিভাবে দেখবে কোনো ধরনের সন্দেহ ছাড়া? কিন্তু ভিনসেন্ট তখন তাদেরকে বলে দেখো ওরা যেহেতু ঘড়ির ডিলিং করে তার মানে ওরা চুরি করার ভিনটেজ ঘড়িরও ডিলিং করবে, তো বাকিটুকু আমার উপর ছেড়ে দাও। তো এরপর ভিনসেন্ট আর হোমি করে কি ধনী কাস্টমার সেজে ওই শোরুমে যায় এবং একটা ভিনটেজ ঘড়ির ছবি দেখিয়ে বলে আমরা এই ঘড়িটা খুঁজছি, এক্সাক্ট অত সালের ঘড়ি হতে হবে, অরিজিনাল ঘড়ি হতে হবে, যত টাকা কমিশন লাগে আমরা দেবো। আর নিশ্চিত ওই ঘড়ি ওদের কাছে থাকবে না। কিন্তু এই কথা আন্ডারওয়ার্ল্ডের যে ঘড়ির মার্কেট, অ্যান্টিক ঘড়ির মার্কেট, সেখানে ছড়িয়ে যাবে যে কেউ একজন ওই ঘড়িটার খোঁজ করছে এবং এটা শার্কের ম্যানেজার হোকাইডো পর্যন্ত পৌঁছাবে। আর তারপর আবার শন আর মারিও করবে কি হোকাইডোর কাছে গিয়ে বলবে এই ঘড়িটা আমরা বিক্রি করতে চাই, এই অ্যান্টিক ঘড়িটা। আর তখন হোকাইডো করবে কি এই দুই গ্রুপকে এক জায়গায় করবে এবং তাদেরকে ভিআইপি রুমে নিয়ে যাবে যেখানে লকার রয়েছে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে ওই রুমে পৌঁছানো এবং পিকাসোর ঘড়িগুলোকে একবার দেখা, এবং যে ঘড়িটা আমি কিনতে যাবো বলবো ওটার আমি এমন রেপ্লিকা বানাবো যেটা কেউ প্রমাণই করতে পারবে না যেটা ডুপ্লিকেট। তো এরপর ওরা করে কি একটা ভিনটেজ অ্যান্টিক শপে যায় এবং সেখানে ভিনটেজ একটা ঘড়ির বডি পার্টস কেনে এবং সেই ঘড়িটার মূল্যরা $1.5 মিলিয়ন বানিয়ে দেয়। মানে এটা এক্সপার্ট ছাড়া কেউ ধরতে পারবে না আর কি সাধারণ মানুষ যেটা ডুপ্লিকেট বা রেপ্লিকা। আর ওই সাথে ওরা করে কি ওই পিকাসোর যে ঘড়িগুলো রয়েছে যেগুলোর নিলাম হবে সেগুলোর ডুপ্লিকেট বানিয়ে ফেলে। আর তারপর মারিও আর শন করে কি সেই ভিনটেজ ঘড়িটা নিয়ে হোকাইডোর শোরুমে পৌঁছে যায়। আর তারপর হোকাইডো ওদেরকে ডাকে, মানে ওরাই ক্রেতা ওরাই বিক্রেতা, ধরা খাওয়ার কোনো চান্সই নেই, মানে এখানে এক্সপার্ট তো ওরাই, কে বলবে যে এটা 2 নম্বর ঘড়ি। তো পরের দিনে হোকাইডো দেখা যায় ভিনসেন্টকে কল করে যে আপনারা যে ভিনটেজ ঘড়িটি তালাশ করছেন সেটা আমাদের কাছে আছে। তো দুই পার্টির মিটিং অ্যারেঞ্জ করা হয়, ভিনসেন্ট ঘড়িগুলোকে পরীক্ষা করার নাটক করে আর ডিলের মাধ্যমে টোকেন অ্যামাউন্ট হোকাইডোকে দেয়। আর তখনই সেখানে থেকে একটা ঘড়ির পোস্টার হোমি অনেক মনোযোগ করে দেখতে থাকে, যেটার আগামী মাসে নিলাম হবে, মানে ওই যে পিকাসোর ঘড়িগুলো। তো হোমির আগ্রহ দেখে হোকাইডো অনেক খুশি হয় এবং বলে আপনারা চাইলে এই ঘড়িগুলো কিনতে পারেন, আপনাদের দেখে অনেক ধনী মনে হচ্ছে। তো হোকাইডো ওদের 4 জনকে করে কি রুমে নিয়ে যায় আর মারিও এই সুযোগে দেয়ালে নক করে দেয়ালের কতখানি মজবুত সেটা বুঝে নেয়। আবার হোমি ওই লকারটি পরীক্ষা করে নেয় যেখানে পিকাসোর ঘড়িগুলো রাখা রয়েছে। আবার ভিনসেন্ট যখন ওই ঘড়িগুলো দেখে সে ওই ঘড়িগুলোর পরীক্ষা করে, কিন্তু তখনই তার নজর যায় হচ্ছে লকারে রাখা মুন ওয়াচের দিকে, যেটা আজ থেকে 55 বছর
বছর আগে গুম হয়ে গিয়েছে এবং 1 সেকেন্ডের জন্য সে হুঁশ হারিয়ে ফেলে হতবাক হয়ে যায়। মানে যে মুনওয়াজ তার সারা জীবনের স্বপ্ন সেটা এখন তার চোখের সামনে। তো সে যখন হুঁশ হারিয়ে ফেলে তখন শন ওর হুঁশ ফিরিয়ে আনে। তবে বাইরে বেরোনোর পরে দেখা যায় শন এই কাজের জন্য ভিনসেন্টের উপর রেগে গিয়েছে, ওকে মারছে যে কেন তুই তোর উদ্দেশ্য থেকে সরে গিয়েছিলি। বাট ভিনসেন্ট বলে সারা দুনিয়া যে মুনওয়াজকে খুঁজছে ওইটা ওই লকারে রয়েছে। বাট শন বলে দেখ আমাদের মিশন হচ্ছে শুধুমাত্র ওই 3টা পিকাসোর ঘড়ি, অন্য কোনো ঘড়ি কিন্তু আমাদের চিন্তার বিষয় নয়। তো যাই হোক এরপর হোমির অনুশীলনের জন্য ঠিক সেম টু সেম লকার নিয়ে আসা হয় যেটা শোরুমে ছিল। আর ওই লকারের একটা স্পেশাল দিক হলো এটা যদি 3বার চেষ্টায় খোলা না যায় তাহলে পাসওয়ার্ড নিজে থেকে চেঞ্জ হয়ে যায়। আর তখন ওই লকারটিকে অরিজিনাল ম্যানুফ্যাকচারিং কোড দিয়ে খোলা যাবে, নয়তো ডাইনামাইট বা বোম দিয়ে খোলা যাবে। তো হোমি তখন লকার খোলার টেকনিক বের করতে থাকে। আর তারপর আমরা জাপানের সবচেয়ে বড় গ্যাংস্টার কানজাকে দেখতে পাই, যাদেরকে ইয়াকুজা বলা হয়, যে কিনা একটা আমেরিকান আন্ডারওয়ার্ল্ড ডন থেকে ওই মুনওয়াজটা কিনেছিল এবং সেফটির জন্য শার্কের লকারে রেখেছে। আর এদিকে ডাকাতের একদিন আগে ভিনসেন্ট আর মারিও করিকি ভাড়া করা সেই দোকানে যায় যেখান থেকে তাদেরকে শোরুমের ভিআইপি রুমের রাস্তা বানাতে হবে। তো মারিও দেয়াল ভেঙে সিওএস টানেল দিয়ে সোজা ভিআইপি রুমের দেয়ালের কাছে পৌঁছে যায়, কিন্তু দেওয়াল ড্রিল করতে গিয়ে মারিও জানতে পারে যে সামনে তোমার ইট থাকলেও ভেতরে মজবুত লোহা দিয়ে বানানো একটা ঢাল রয়েছে যেটা ড্রিল দিয়ে ভাঙা যাবে না। তো মারিও তখন শনকে বলে ওই দেয়াল ভাঙতে হলে আরডিএক্স বোমের ব্যবহার করতে হবে, কিন্তু সেটা করলে ভূমিকম্পের মতো আশেপাশে সকল এলাকা কেঁপে উঠবে আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ধরা পড়ে যাব। তো তখন শন তাদেরকে বলে তাহলে রাত 11টা থেকে 12টা পর্যন্ত শোরুমের গার্ডদের বিরতি থাকে, তখন আমরা গার্ডের অনুপস্থিতিতে শোরুমের মেন গেট দিয়ে দরজায় ঢুকবো। বাট তখন ভিনসেন্ট বলে তুমি কি পাগল হয়েছো? এত সহজ? শোরুমের দরজায় সিকিউরিটি অ্যালার্ম লাগানো রয়েছে এবং এই এলাকাটা অনেক ঘনবসতিপূর্ণ, আর এতে কি হবে অ্যালার্মের আওয়াজে পুরো এলাকায় জেগে যাবে। আর মারিও তখন বুদ্ধি দেয় তাহলে আমরা এক কাজ করি, একটা বড় ব্লাস্ট করার পরিবর্তে আমরা ছোট ছোট 4টা ব্লাস্ট করি। কিন্তু ভিনসেন্ট বলে এতেও তো অনেক আওয়াজ হবে, তো আমরা এখন কি করব? এটা তো দেখছি ব্যাংক ডাকাতির চেয়ে বেশি মুশকিল। তো এগুলো ভেবে ওদের 4 জনের মাথারই হুশ উড়ে যায়। আর তারপর যায় হচ্ছে রেস্টুরেন্টে এবং ভাবতে থাকে এই ডাকাতি তো আমরা করতে পারবো না, তার মানে হচ্ছে হংকং এ ফেরত গেলে আঙ্কেলের হাতে মৃত্যু নিশ্চিত। তো এরপর তারা খাবার খেয়ে মার্কেটে ঘুরতে থাকে। আর তখন শন জানতে পারে আগামীকাল জাপানে নববর্ষ, আর তাই আগামীকাল বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হবে যার ফায়দা নেওয়া যেতে পারে। তো আগামীকাল রাতে যখনই 11টা বাজে তখনই টানেলের সামনে আসে তারা এবং শোরুমের দেয়ালের সাথে এক্সপ্লোসিভ লাগিয়ে দেয়। আর রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকে। আর শন করে কি আতশবাজির লাইভ শো ফোনে দেখতে থাকে। তো রাত 12টা বাজলে আতশবাজির শো শুরু হয়ে যায় আর মারিও সেই আওয়াজের সাথে সাথে ব্লাস্ট করা শুরু করে দেয় এবং ছোট ছোট 4টা ব্লাস্ট হলে দেয়াল ভেঙে যায়। বাট তখনই একটা ওই ড্রেনের ওয়ার্কার চলে আসে পড়ে, কিন্তু ওরা করে কি ওদেরকে মেরে বেঁধে সেখানে রেখে দেয় আর সোজা শোরুমের ভিআইপি রুমে ঢুকে পড়ে। আর হোমি তখন লকার খোলার কাজে লেগে যায়। প্রথম 2টো লক খুব সহজেই খুলে ফেলে, কিন্তু এরপরে আসল পরীক্ষা যেখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, জাপানিজ পাসওয়ার্ড। তো প্রথমবার সে ব্যর্থ হয়। বাট ঠিক তখনই দুর্ভাগ্যবশত একজন মদের নেশায় বুধ ব্যক্তি করে কি শোরুমের দরজায় এসে ধাক্কা খায় আর এর ফলে শোরুমের অ্যালার্ম বাজতে থাকে। আর অ্যালার্ম শুনে তো ভেতরে 4 জন ভয় পেয়ে যায় যে মেন গেট থেকে অ্যালার্ম বাজলো কিভাবে, আমরা তো অন্য সাইড দিয়ে এসেছি। আবার ওইদিকে ডিউটিতে থাকা গার্ডও অ্যালার্ম বাজার সিগন্যাল পেয়ে দ্রুত শোরুমের দিকে আসতে থাকে। কিন্তু এই ঘটনায় কি হয়, হোমির মনোযোগ নষ্ট হয়ে যায় আর এই কারণে সে দ্বিতীয়বারেও ব্যর্থ হয় পাসওয়ার্ড দিতে। কিন্তু তখন মারিও পরামর্শ দেয় আমরা এক কাজ করি, ডাইনামাইট দিয়ে লকারে উড়িয়ে দিই, ধরা তো পরে যাবোই, তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাই। কিন্তু যখনও ডাইনামাইট লাগাতে যায় তখনই ভিনসেন্ট পাসওয়ার্ডের গায়ে ওয়াক্স লাগানো দেখে। ওয়াক্স জিনিসটা বুঝিয়ে বলি, ধরো এখানে যে হোকাইডো ম্যানেজার ছিল তার হাতে একটা ওয়াক্স ছিল, সে যে পাসওয়ার্ড গুলো দিত মনে করে একটা কাপড় বা ফিঙ্গারের একটা ছাপ কিন্তু যে কোনো শক্ত বস্তুর উপর দিলে একটু চিহ্ন হয়ে থাকে, মানে ফিঙ্গারপ্রিন্ট। সেরকমও বুঝতে পারে জমুকটায় টাচ দিয়েছিল হোকাইডো মানে ম্যানেজার, এবং ওটাই যেখানে টাচ লাগে সেখানে মেটাল হচ্ছে তোমার শাইন করে, মানে একটু বেশি পরিষ্কার থাকে। তোরা এখন চেক করতে চায় যে বাটনগুলো একটু বেশি পরিষ্কার, একটু যদি অন্যরকম লাগে তাহলে সেটাই বাটন হবে। তো প্রত্যেকটা বাটন ওরা দেয়, কিন্তু শেষ বাটনে গিয়ে ওরা কনফিউজড হয়ে যায়। কিন্তু তারপরে যে বাটনটা আশেপাশের বাটনের চেয়ে অপেক্ষাকৃত একটু বেশি শাইন করছিল সেটা করে চাপে এবং লকার খুলে যায়। আর অন্যদিকে সিকিউরিটি গার্ড শোরুমে গিয়ে ভিআইপি রুমের সিসি ক্যামেরা বন্ধ দেখে ভিআইপি রুমের দিকে যেতে থাকে, কিন্তু ভিআইপি রুমের পাসওয়ার্ডটা একটা নর্মাল সিকিউরিটি গার্ডকে দেবে না। তো সে তখন পাসওয়ার্ড চায় যে স্যার ভেতরে গিয়ে চেক করব, কিন্তু হোকাইডো ওকে পাসওয়ার্ড দিতে রাজি হয় না, বলে আমি আসছি। আর অন্যদিকে ওরা 4 জন তো ওই 3টা পিকাসো ঘড়ি নিয়ে নেয়, কিন্তু তখনই লকারে থাকা মুনওয়াসের দিকে ভিনসেন্টের চোখ বারবার যেতে থাকে। আর তারপর ওই মুনওয়াসটা হাতে নিয়েও বুঝতে পারে এটা আসল। আর এইদিকে আমরা দেখি বাইরে গার্ড করে কি পুলিশকে কল করে, আর ওইদিকে ভিনসেন্ট চাওয়া সত্ত্বেও মুনওয়াসটি চুরি করে না, কিন্তু মারিও এটা খেয়াল করে এবং অন্য নজরও ওই মুনওয়াসটির দিকে যায়। আর তারপর দৃশ্য চেঞ্জ আমরা দেখতে পাই ওরা 4 জন টানেল দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এত কঠিন একটা ডাকাতি ওরা সফল করে ফেলেছে শুধুমাত্র সিনেমা বলে আর কি। আর অন্যদিকে আমরা দেখি ইয়াকুজা কানজা হোকাইডোর কাছ থেকে জানতে পারে শোরুমে ডাকাতি হয়েছে এবং তার প্রিয় মুনওয়াসটি চুরি হয়ে গিয়েছে। বাট কানজা তখন হোকাইডোকে হুমকি দেয় 48 ঘন্টার মধ্যে যদি আমার মুনওয়াজ না আসে তোকে আমি মেরে ফেলবো। আর এরপরে এই ডাকাতির নিউজ টিভিতে দেখা যায়, কিন্তু সেখানে শুধুমাত্র 3টা পিকাসো ঘড়ির চুরির কথা ছিল, মুনওয়াজের কথা ছিল না। তো এই কথা শুনে ইয়াকুজার লিডার কানচার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায় যে ওই মুনওয়াজের কথা আসলো না কেন নিউজে। তখন কানচা তাকে বোঝায় মুনওয়াজ হচ্ছে আমেরিকার সরকারের সম্পত্তি, যার কাছে এই ঘড়ি থাকবে আমেরিকার গোপন
গোপন এজেন্সি বা সিআইএ তাকেই খুঁজে বের করে মেরে ফেলবে, ওটা উদ্ধার করে নিয়ে যাবে। ওদের যদি বিশ্বযুদ্ধ বাঁচাতে হয় তাও বাঁচাবে, কিন্তু ওটা নিয়ে যাবে। আর এজন্য এটা যে আমার কাছে রয়েছে বা জাপানে রয়েছে এটা দুনিয়ার কেউ জানেই না বা জানানো যাবে না। তো তখন কাঞ্চার অ্যাসিস্ট্যান্ট কাঞ্চাকে বলে, তার মানে আমরা যদি ব্ল্যাক মার্কেটের উপর নজর রাখি এবং সেখানে মোনাস বিক্রি করতে তো অবশ্যই কেউ আসবে, মানে আন্ডারওয়ার্ল্ডে। কাঞ্চা তখন বলে হ্যাঁ তা তো আসবেই, কিন্তু আমার জানা দরকার যারা এই ঘড়ি চুরি করার সাহস করেছে ওদেরকে কাজে লাগাতে হবে। আর এই দিকে আমরা দেখি ভিনসেন্ট আফসোস করছে যে তার ড্রিম ওয়াচ তার চোখের সামনে ছিল কিন্তু সেটা সে চুরি করতে পারেনি। তো মারিও তখন জিজ্ঞাসা করে কি এমন আছে ওই ঘড়ির মধ্যে, তুমি এত হতাশ ওই ঘড়ি নিয়ে? তখন ভিনসেন্ট তাকে বলে চাঁদে যে দুজন ব্যক্তি প্রথম গিয়েছিল, দ্বিতীয় ব্যক্তি ছিল হচ্ছে অলরিং, আর সে এই ঘড়ি পড়েছিল, আর এটাই ছিল প্রথম ঘড়ি যেটা চাঁদে গিয়েছিল। কিন্তু মিশনের পরে তাকে ওই ঘড়িটা ফেরত দিতে হতো, কিন্তু হঠাৎ করে অলরিনের সেই ঘড়িটা হারিয়ে যায় এবং গত 55-60 বছর ওই ঘড়িটা কোথায় ছিল কেউ জানতো না, আর নাসা ওই কথাটা গোপন রেখেছিল, আর এই ঘড়িটা রয়ে গিয়েছিল শুধুমাত্র বইয়ের পাতায়। তো মারিও তখন তাকে জিজ্ঞাসা করে তার মানে ওই ঘড়িটা অনেক দামি হবে তাই না? ভিনসেন্ট তখন তাকে বলে দামি না, শুধুমাত্র এটা অমূল্য। তবে ওই ঘড়ি নিজের কাছে রাখা অনেক বেশি বিপদ, কারণ ওই ঘড়ি যার কাছে থাকবে আমেরিকার FBI তার পেছনে লেগে যাবে, প্রয়োজনে বিশ্বযুদ্ধ বাজিয়ে দেবে। তো এটা শুনে মারিও করে কি ভিনসেন্টকে গান পয়েন্ট করে এবং ওর ফোন নিয়ে ভিনসেন্টের বাবাকে কল করে এবং একটা ভয়েস মেসেজ দেয় যে আমি টোকিওতে পিকাসো ঘড়ি চুরি করতে এসেছিলাম, ডাকাতি করতে গিয়ে ফেসে গিয়েছি, আর এটার মাস্টার মাইন্ড হচ্ছে আঙ্কেল এবং আমার যা কিছু হবে তার জন্য আঙ্কেল দায়ী থাকবে। মানে হঠাৎ করে ও এটা কেন করলো একটু পরে বুঝতে পারবে। তো মারিও এরপর ভিনসেন্টকে বলে তোমার ওই মুনওয়াচ আমি চুরি করে নিয়ে এসেছি, ওটা এখন আমার কাছে রয়েছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই হোমির মাও জেনে যায় যে হোমি আঙ্কেলের ডাকাতির প্ল্যানে জড়িত রয়েছে, তো এই জন্য সে হোমির উপর অনেক রাগ করে। আর তখন সে বলে আঙ্কেল মোটেও ভরসার যোগ্য নয়, কারণ আঙ্কেলের হুকুমেই তোর ভাইকে হত্যা করা হয়েছিল। আর তখনই ওদেরকে খুঁজতে খুঁজতে কাঞ্চার লোকজন ওদের কাছে এসে পৌঁছায়, আর তাদের লোক শনের কাছে ওই 4টা ঘড়ি ফেরত চায়, কিন্তু শন বুঝতে পারে না ওরা তো 3টা ঘড়ি এনেছে, 4টা ঘড়ি আবার কোনটা। আর তখনই ওদের মধ্যে লড়াই বেঁধে যায়, কিন্তু চোর 4জন কোনোভাবে সেখান থেকে বেঁচে পালায়। আর অন্যদিকে দেখি আমরা মারিওর পাঠানো মেসেজ ভিনসেন্টের বাবা দেখে, আর এদিকে টিভিতেও প্রচার করা হচ্ছে জাপানে পিকাসোর ঘড়ির চুরির পেছনে হংকং এর 4জন চোর জড়িত, যা দেখে মিকাশি যে আর কি এই ঘড়িগুলো নিবে $1 মিলিয়ন খরচ করে, সে তো রাগ করে যে এত জানাজানি হলো কেমনে, আমি তো এই ঘড়ি নিয়ে তো বিপদে পড়বো। কারণ যেহেতু হংকং এর পুলিশ চুরি করে সেটা যেহেতু জানা হয়েছে, তার মানে হংকং এর পুলিশ অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্পেশালি হংকং এ খোঁজা হবে। যদি না জানা যেত যে হংকং এর চোর রয়েছে তাহলে তো এটা হংকং এর উপর এক্সট্রা একটা চাপ আসতো না। তো এই কারণে সে আঙ্কেলকে দেওয়া অ্যাডভান্স টাকা ফেরত চায়, বাট আঙ্কেল তখন উল্টো তাকে হুমকি দেয় তোমার ওই পিকাসো ওয়াচের জন্য আমি 4জন লোক পাঠিয়েছি, আমি এত ঝামেলা নিয়েছি, আমি তো ঘড়ি তোমাকে দেবো এবং পুরো টাকাটা তো নেবই, তারপর তুমি ঘড়ি দিয়ে কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। আর অন্যদিকে আমরা দেখি শন মারির উপর রাগ করে যে তুমি কেন মুনওয়াচ চুরি করেছো, ওই মুনওয়াচের জন্য এত বড় হাঙ্গা লেগেছে, মানে এই কারণে জাপানিজ গ্যাংস্টার ওদের পেছনে লেগেছে এবং জাপানিজ গ্যাংস্টারই ওই পিকাসোর ঘড়ি বের করলে তো ওর ঘড়িও বের করতে পারবে। তো মারিও তখন বলে দেখো আঙ্কেল মোটেও ভরসার যোগ্য নয়, আর এত কিছুর পর তাকে যদি আমরা পিকাসোর ঘড়ি দেই সে আমাদের ছাড়বে না, কারণ এমনিতেও মার্কেটে ছড়িয়ে গিয়েছে এই ডাকাতির পেছনে আঙ্কেল রয়েছে, তো সবচেয়ে ভালো হবে এই ঘড়ি নিয়ে আমরা পালিয়ে যাই। বাট তখনই শনের কাছে আঙ্কেলের কল আসে, কিন্তু শন সেটা কেটে দেয়। আর তখন হোমি করে কি শন আর মারিওকে গান পয়েন্টে নেয় এবং বলে তোমাদের দুজনের কারণে আমার ভাই মারা গিয়েছিল আগের মিশনে। বাট শন তখন বলে দেখ এর আগের ডিলিং এ একটা পার্টি বিশ্বাসঘাতকতা করে আমাদের উপর গুলি চালিয়েছিল, এ কারণে তোর ভাই মারা গিয়েছে, আমরা তোর ভাইকে মারিনি। কিন্তু মারিও বলে শন মিথ্যে বলবে না, ওইটাও আঙ্কেলের চাল ছিল, আমি বিশ্বাস করি ওটা আঙ্কেলের চাল ছিল এবং মিশন শেষে আঙ্কেল তোমাকে আমাকে মারতে চেয়েছিল, আমরা জাস্ট ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। তো শনও বুঝতে পারে আঙ্কেল সুবিধার লোক না, তো শনের পর বলে আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম আমাদের যেভাবেই হোক হংকং এ যেতে হবে, কিন্তু ঘড়িগুলো আমরা নিয়ে যাবো কিভাবে? আর তাছাড়া এখন জাপানের যে ইয়াকুজা কালচার সেও শত্রু হয়ে গিয়েছে, আবার হংকং এ আঙ্কেল আমাদের শত্রু হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? আর তখন ভিনসেন্ট বলে আমরা ওয়াচগুলোকে প্রথমে ডিসমেন্টাল করব, মানে পার্টসগুলো একে একে খুলে ফেলবো, তারপর কুরিয়ার করে হংকং এর কোনো একটা ফেক অ্যাড্রেসে পাঠাবো, মানে বাস্তবে যে অ্যাড্রেসটা নাই। তো এরপর যখন ওটা কাস্টমে যাবে, আর আমি আগেও এটা করেছি, কেউ সন্দেহ করতে পারবে না, কারণ ওই কুরিয়ার কোম্পানিতে আমার একজন খাস লোক রয়েছে যার নাম হচ্ছে বনি, আর সে ওয়ার হাউসে রয়েছে, ও যখন দেখবে ওটা আমার পার্সেল ও নিজে কালেক্ট করে আমাকে কল দেবে। তো এরপর ওরা করে কি সবগুলো ওয়াচ ডিসমেন্টাল করে আলাদা আলাদা করে কুরিয়ার করে যাতে পার্টস গুলো চিনতে পারে ওরা, মানে প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা বক্স করে, মোট 8টা বক্স করে আর কি। আর তারপর সবটি বক্সের উপরে ডাইনোসরের স্টিকার লাগায়, মানে এটা হচ্ছে আর কোড। কিন্তু এখানে হোমি সোনার মারিওকে বিশ্বাস করতে পারছে না, বাট ভিনসেন্ট তখন বলে দেখো জাপানিজ গ্যাং যখন আমাদের উপর হামলা করেছে তখন ওরা দুজন কিন্তু আমাদের রেখে পালিয়ে যায়নি, ওরা কিন্তু ফাইটই করেছে। আর তারপরে ওরা নিউজ পেপারে দেখে যে পুলিশ ওই শার্ক কোম্পানির যে ম্যানেজার হোকাইডো তার লাশ পেয়েছে, মানে বুঝতেই পারছি ইয়াকুজা কাঞ্চা তাকে মেরে ফেলেছে আগে। আর এদিকে তোরা বুঝতে পারছে তাড়াতাড়ি পালাতে হবে এই দেশ থেকে। তো এরপর হংকং এ নামার পরে ওরা পার্কিং লটে যখন যায় তখন আঙ্কেলের লোকজন ওদেরকে ধরে ফেলে আর আঙ্কেলের কাছে নিয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি হোমি মূলত আঙ্কেলের সাথে জড়িত ছিল এবং হোমি ওদেরকে ধরিয়ে দিয়েছে পোল্টি দিয়ে। তো আঙ্কেল তখন হোমির হাতে গান দেয় এবং শনকে মারতে বলে, বাট তখন ভিনসেন্ট বলে শন আর মারিও যদি মারা যায় আমি তোমাদেরকে কখনোই পিকাসোর ঘড়িগুলোর কথা বলবো না, কারণ ওই ঘড়িগুলো কোথায় রয়েছে একমাত্র আমি জানি, কারণ আমরা তো জানি ওগুলো পার্সেল করা হয়েছে। তো তখন আঙ্কেল করে কি ঘড়ির বদলে শন আর মারিওর জানের ডিল করে। আর এরপর আমরা দেখি ভিনসেন্ট করে কি বনিকে ডাইনোসরের
স্টিকার লাগানো পার্সেল গুলো কালেক্ট করতে বলে, কিন্তু বনি অনেক ভয় পেয়েছিল, মানে ও তো জানে এগুলোর মধ্যে কি রয়েছে, এত বড় একটা কেস, তো ভয়ের কারণে করে কি 7টা পার্সেল কালেক্ট করতে পারে, কিন্তু কি মনে করে ও করে কি 8 নম্বর পার্সেলের উপর থেকে স্টিকার সরিয়ে সেখানে রেখে আসে। তো এই ফলে যেটা হয় 8 নম্বর পার্সেলটা কুরিয়ার ট্র্যাকের মধ্যে ঢোকে, কিন্তু হোমি তখন এটা জানার পরে কুরিয়ার ট্র্যাকে গান পয়েন্টে নেয় আর ভিনসেন্ট ওই ট্রাকে ঢুকে 8 নম্বর পার্সেলটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজতে পায় না, সব পার্সেল তো একই রকমই, কিন্তু ওই ডাইনোসরের স্টিকার তো নেই। আর তখনই আঙ্কেল করে কি হোমির ফোনে থাকা ট্র্যাকার দিয়ে ওদেরকে ট্র্যাক করতে করতে এখানে চলে আসে, কিন্তু ভিনসেন্ট তখন হোমিকে গান পয়েন্ট করে নেয় এবং বলে শন আর মারিওকে ছেড়ে দিতে, মানে হোমি তো এখন আঙ্কেলের লোক, হোমিকে গান পয়েন্ট করে ভিনসেন্ট করে কি শন আর মারিওকে ছেড়িয়ে নেয়, আর বিনিময়ে ভিনসেন্ট করে কি পিকাসোর ঘড়িগুলো আঙ্কেলের দিকে ছুড়ে দেয়। কিন্তু এখানে আমরা অবাক হয়ে যাই, এই ঘড়িগুলো তো ডিসমেন্টাল ছিল, আনাম হলো কখন? তখনই আমরা দেখি এখানে ইয়াকুজা কাংসার তার গ্যাং নিয়ে এসেছে এবং আঙ্কেলের উপর গুলি চালায়, দুই গ্যাংয়ের মধ্যে গোলাগুলি শুরু হয়। আবার এরই মাঝে ওই কুরিয়ার ট্রাকটাও বিস্ফোরণ হয়ে যায়, যার মধ্যে 4জন ছিল। তো ওদিকে কাঞ্চার পেয়ে যায় মুনওয়াজ, আর আঙ্কেল পরে থাকা 4টা পিকাসো ঘুরে পেয়ে যায়, কিন্তু আমরা ড্রেনের মধ্যে ওদের 4জনকে বেঁচে থাকা দেখতে পাই। তো আমরা তো পুরো শকড হয়ে যায়, ঘটনা হলো কি? তো অ্যাকচুয়ালি মূলত এটা ওদেরই প্ল্যান ছিল, ওরা আঙ্কেল আর কাঞ্চারের মধ্যে ঝামেলা বাঁধিয়ে নিজেদের মৃত্যুর নাটক করেছে। ওদের প্ল্যানই ছিল সবার চোখ থেকে আড়াল হয়ে আন্ডারওয়ার্ল্ডে চলে যাওয়া, আর হোমি যে আঙ্কেলের সাথে হাত মিলিয়েছিল এটাও এই প্ল্যানের অংশ ছিল। আর কাঞ্চাকে ওরা ইনফর্ম করেছিল যে এখানে অমুক টাইমে এসো, আঙ্কেলের কাছে তোমার ঘড়ি রয়েছে। আর ট্রাকটা যে জায়গায় রেখেছিল ওই ট্রাকের নিচে মূলত ছিল সুয়ারেজ লাইন, তো ওই ট্রাকের নিচ ধরে পালিয়ে গিয়েছে এবং নিজেরাই বোম ব্লাস্ট করিয়েছে যাতে আঙ্কেল আর কাঞ্চা মনে করে ওরা মারা গিয়েছে। তো কাঞ্চা তার মুনওয়াজ পেয়ে গিয়েছে, আঙ্কেল তার পিকাসো ঘড়ি পেয়ে গিয়েছে, কিন্তু ওরা 4জন কি পেলো? তো এরপর ভিনসেন্ট বলে 8 নম্বর পার্সেলটা আমি কালেক্ট করতে পারিনি, যেটার মধ্যে আসল ডিসমেন্টাল মুনওয়াজ ছিল, কিন্তু কাঞ্চাকে যে আমি মুনওয়াজ দিয়েছি ওটা একটা রেপ্লিকা ছিল। তো এখানে ওদের খুব খারাপ লাগে যে এত দামি একটা জিনিস আমরা কেউই পাবো না, কিন্তু তখনই ও খেয়াল করে 8 নম্বর যে পার্সেলটা যেটার মধ্যে ওই মুনওয়াজ ছিল সেটা তো বনি ছিঁড়ে ফেলেছে, তার জন্য কি হয়েছে অ্যাড্রেসও নেই। তো এর ফলে কি হবে, ওটা তো আবার ফেরত যাবে জাপানে কুরিয়ার অফিসে। তো এই জন্য ওরা যায় কুরিয়ার অফিসে, মানে জাপানে পাঠানোর আগে ওরা কালেক্ট করবে, যেটা আমাদের প্রমাণ দিয়ে কালেক্ট করবে। তো এখানে ভিনসেন্ট বলে এই মুনওয়াজ পেয়েও আমাদের কোনো লাভ হবে না, কারণ এটা কোনোদিন কারোর সামনে ওরা বলতেও পারবে না যে এটা মুনওয়াজ, না পারবো বিক্রি করতে, না পারবো নিজেদের কাছে রাখতে, জানাজানি হলেই আমেরিকা পেছনে লেগে যাবে, FBI CIA পেছনে লেগে যাবে। আর ওইদিকে আমরা দেখি আঙ্কেল যখন পিকাসোর ঘড়িগুলো ক্লায়েন্টের কাছে বিক্রি করতে যায় তখন এক্সপার্ট পরীক্ষা করে জানায় 3টা ঘড়ি নকল। আর এইবার তো মিকাসি রেখে যায়, যার এই ঘড়িগুলো কেনার কথা, সে উল্টো আঙ্কেলকে এবার মেরে ফেলে। আর তখন ভিনসেন্ট তার হাতে 3টা পিকাসো ঘড়ি ওদেরকে দেখায় এবং বলে এগুলো আমরা সহজে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে পারবো, এগুলো কারো ব্যক্তিগত চয়েসের ঘড়ি নয়, কিন্তু যেই ইয়াকুজা আমাদের কাছ থেকে কিনবে সে খুশি ওটা প্রোটেক্ট করবে, কোনো দেশও এটার পেছনে লাগানো। তো এখানে আমরা বুঝতে পারি ভিনসেন্ট মূলত আঙ্কেলকে পিকাসোর নকল ঘড়িগুলো দিয়েছিল। আর তারপর ভিনসেন্ট আমাদেরকে বলে এই 3টা ঘড়ির দাম মিনিমাম $30-40 মিলিয়ন, সমান ভাগে ভাগ করে নেব, আমরা সবাই ধনী, আবার আমাদের শত্রু আঙ্কেলও নেই। আবার ওদিকে কাঞ্চারও খুশি, তার কাছে মুনওয়াজ রয়েছে, কিন্তু আমিও খুশি, আমার কাছে আসল মুনওয়াজটা রয়েছে, জীবনে বিক্রিও করবো না, কিছুই করবো না, কিন্তু মরার আগ পর্যন্ত আমার কাছে থাকবে, এটাই আমার শান্তি। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা মজার কথা বলি, চিন্তা করে জাস্ট একটা ঘড়ি নিয়ে পুরো ওরা একটা সিনেমা তৈরি করে ফেলেছে। কাহিনীটাও কিন্তু একবারে খারাপ না, একবার দেখার জন্য যথেষ্ট ভালো একটা সিনেমা। সিনেমাটা মোটামুটি ইন্টারেস্টিং। আর এই ইন্টারেস্টিং সিনেমাটা তৈরি হয়েছে কত টাকা খরচে জানো? 35 কোটি টাকা খরচে হংকং সিনেমাটি তৈরি করেছে। সিনেমার কালার, নির্মাণ শৈলী সবকিছু দেখে বোঝার উপায় আছে এত অল্প দামে একটা সিনেমা। বলিউডে এখন একটা গান তৈরি করতে গেলে 35 কোটি টাকা খরচ হয়। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, এর সাথে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম এবং টিকটক যে আইডি গুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি। আর এগুলো শেয়ার করার যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল 7420 বা এই ধরনের চ্যানেল কতদিন থাকবে আমরা জানি না, তবে যদি আমাদের অডিয়েন্স গুলো অন্তত একটা জায়গায় রাখতে পারি, মানে আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের যদি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি, যদি আমি একেবারে পড়েও যাই, অন্তত কোন একটা প্রজেক্ট শুরু করলে তাদেরকে আমরা পাশে পাবো। এবং আমি খুব সৎ এবং ফ্রি মাইন্ডের লোক, সেটা আমি এর জন্য তোমাদের ফ্রি মাইন্ডেই বললাম, কোনো মিথ্যা কথা বলে নিলাম না আর কি। তো যাই হোক, আমার যে আইডি গুলো রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমাদের একান্ত যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো, ইচ্ছা না হলে যাওয়ার দরকার নেই। আল্লাহ হাফেজ।